মনোযোগ দিয়ে দেখবেন। 30 থেকে 40 মিনিটের আলোচনা হবে ইনশাল্লাহ। এরপরে আর মুনাফা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমরা শুরুতেই সূত্রগুলো একটু দেখে নিব। আই সমান পি আর এন, এ সমান পি যোগ আই। তাহলে আইতে হচ্ছে মুনাফা, পিতে হচ্ছে আসল, আরতে হচ্ছে মুনাফার হার, এনতে হচ্ছে সময়। এ সমান পি যোগ আই। কেন এরকম হলো? এ তো হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এ সমান আমি লিখি নাই, এ হচ্ছে টোটাল অ্যামাউন্ট বা মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা আসল। অর্থাৎ এর মধ্যে মুনাফা এবং আসল দুটাই আছে, তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইতে হচ্ছে মুনাফা, পিতে হচ্ছে আসল, এ সমান মুনাফা আসল। বাকিগুলো আমরা এইদিকে দুটো শব্দ দেখতে পাচ্ছি যে মুনাফার হার। মুনাফার হার বলতে কিন্তু এখানে 100 টাকাকে বোঝাচ্ছে, 100 টাকার এক বছরের মুনাফাকে বলা হচ্ছে মুনাফার হার। তাহলে যদি কোনো কিছুই দেয়া না থাকে, শুধু মুনাফার হার শব্দটা দেয়া থাকে, এখান থেকেও কিন্তু আমরা দুইটা গাণিতিক মান পাচ্ছি। একটা হচ্ছে 100 টাকা, আসল 100 টাকা, এবং মুনাফার 1 বছর, সময় 1 বছর। তাহলে এই ক্ষেত্রে কিন্তু পি হচ্ছে 100 টাকা এবং এন হচ্ছে 1 বছর। তাহলে 100 টাকার 1 বছরের, 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। সরল মুনাফা কি? বছরের শুরুতে সেটা যত বছরের জন্য হোক, বছরের শুরুতে যেই টাকাকে আসল হিসেবে বিবেচনা করা হবে, সেই টাকার উপরে প্রতিনিয়ত সেই টাকার উপরেই শুধু মুনাফা হিসাব করা হবে। তাহলে এমনটা যদি হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সরল মুনাফা। আমরা সরাসরি অঙ্কে চলে যাব। অনুশীলনী 2.1। আমাদের কথা ছিল যে ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক আমরা করব অনুশীলনীর। এতে যদি একটা অনুশীলনীতে 2-3টা ক্লাস লাগে, তারপর আমরা করব। প্রথম অঙ্ক, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এই অঙ্কগুলোতে অনেক সময় মনে হয় যে শিক্ষার্থীরা চিন্তা ভাবনা করে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। খুবই সহজ ব্যাপার, যে যেই মানটা দেয়া আছে সেখান থেকেই শুরু করব। যেমন দেয়া আছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তো দেয়া আছে কি? খুচরা বিক্রয় মূল্য দেয়া আছে, তো আমরা খুচরা শব্দটা দিয়ে শুরু করব। 1 নাম্বার, যে খুচরা বিক্রেতার ক্ষেত্রে, খুচরা বিক্রেতার ক্ষেত্রে আমরা যদি ধরি, যেহেতু এখানে 20% লাভের কথা বলছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে, 20% লাভে বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% লাভে, তাহলে 100 টাকায় আমার 20 টাকা লাভ হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য, টোটাল বিক্রয় মূল্য কত হবে? যে 100 যোগ 20 সমান আমরা লিখতে পারি 120 টাকা। এখন এই যে এখানে আমরা দুইটা অপশন পাইলাম, একটা হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা আর একটা হচ্ছে বিক্রয় মূল্য 120 টাকা। এখন এটাকে আমরা একটা ঐকিক নিয়মের একটা লাইন সাজাবো। এখন প্রশ্ন হচ্ছে কোনটাকে ডানে রাখবো, কোনটাকে বামে রাখবো। আমাদের দেয়া আছে কিন্তু বিক্রয় মূল্য, অর্থাৎ এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে 120 টাকা আমরা পাইছি, কিন্তু এখানেও দেওয়া আছে 576 টাকা। তো বিক্রয় মূল্যটাকে আমরা কাজে লাগাই, তাহলে কি করব? ক্রয় মূল্য বের করব। তাহলে আমরা এখন লিখতে পারি যে এখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। যখন বিক্রয় মূল্য 120 টাকা, তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এই লাইনটাকে আমরা প্রথম যে লাইনটা লিখছি, এই লাইনটাকেই আমরা একটা ঐকিক নিয়মের লাইন হিসেবে লিখলাম, যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। কারণ আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা, অতএব বিক্রয় মূল্য নিয়ম অনুযায়ী এখানে যদি দিই 1, অতএব 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? কম হবে, যে 120-এর থেকে 1 কম। এই জন্য ঐকিক নিয়মে আমরা যে 100 উপরে কম হওয়া মানে ভাগ মানে ভাগ চিহ্নের নিচে আসবে এত টাকা। অতএব আমরা যদি লিখি অতএব বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? যেহেতু 1 থেকে 576 বড়, তাহলে অবশ্যই গুণ হবে। তাহলে 100 গুণন 576, এটাকে আমরা ভাগ দিচ্ছি 120। তাহলে আমরা যদি এখানে 0 0 কেটে দিই, 0 0 কেটে দিয়ে আমরা উপরে যদি দেখি যে 576-এর সঙ্গে 10 গুণ হচ্ছে, তাহলে 576 5 6 7 5 7 6 0, নিচে হচ্ছে 12। এই ধরনের ভাগগুলো আপনারা সবাই পারেন। আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্যে ভাগটা করব।
আমরা এখানে পাচ্ছি 5, 7, 6, 0 ভাগ হচ্ছে 12, 480 টাকা। 480 টাকা আমরা এখানে লিখে দিতে পারি 480 টাকা। এখন এইখানে একটা ব্যাপার আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হিসাবটা, এই যে 480 টাকা পাইলাম আমরা, এই 480 টাকা কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এই যে সর্বশেষ লাইনটা ছিল ক্রয় মূল্য, তাহলে এই যে ক্রয় মূল্য, তাহলে এই ক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা জানি, খুচরা বিক্রেতা কার কাছ থেকে কোনো কিছু কিনে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে পাইকারি বিক্রেতা বিক্রি করলে তাহলে কিন্তু খুচরা বিক্রেতা কিনতে পারে। তাহলে এই যে 480 টাকায় কিনলো, সে কার কাছ থেকে কিনলো? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে আমরা এই যে 480 টাকাকে বলতে পারি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। হ্যাঁ, আমরা এই 480 টাকাকে তাহলে কি লিখতে পারি? তাহলে এই পর্যন্ত আমরা এখন পাইকারি বিক্রেতার ক্ষেত্রে যদি লিখি, আচ্ছা, তাহলে এই একটা লাইন আমরা নিরপেক্ষভাবে লিখতে পারি যে যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। আমি একটু দ্রুত করাচ্ছি, ভিডিওটা যেন খুব বড় না হয়। তো যেহেতু সবগুলো অঙ্কই আমরা করব, প্রত্যেকটা অঙ্ক করব, এজন্য আমরা একটু দ্রুতই করব। যদি বুঝতে সমস্যা হয় পজ করে বা রিভার্স করে একটু দেখে নিন। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান আমরা কি পাবো? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এটা কিন্তু আমরা জানি, এটা পাইকারি বিক্রেতা যদি বিক্রয় করে তাহলে কিন্তু খুচরা বিক্রেতা কিনতে পারে। তাহলে আমরা কি লিখতে পারি যে পাইকারি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত পাইলাম? 480 টাকা। কিছুক্ষণ আগে কিন্তু আমরা বের করলাম 480 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নের যে প্রথম যে অংশটা ছিল, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% লাভ হয়। তাহলে আমরা কি লিখতে পারি যে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে এই শব্দটা লিখতেছি, তাহলে বারবার আর পাইকারি বিক্রেতা কথাটা লিখতে হবে না। তাহলে আমরা যদি লিখি যে ক্রয় মূল্য 120 টাকা হলে, সরি ক্রয় মূল্য কেন 120 টাকা হবে? ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে, যেহেতু বলছি 20% লাভ করে, মানে 100 টাকা সে 20 টাকা লাভ করে, তাহলে ক্রয় মূল্যকে আমরা 100 টাকা ধরে নিতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে, লাভ যদি হয় বিক্রয় মূল্যের সাথে যোগ হবে, তাহলে ক্রয় মূল্যের সাথে, ক্রয় মূল্য 100 যোগ এখানে 20, তাহলে এখানেও কিন্তু আমরা পাচ্ছি 120 টাকা। তাহলে পাইকারি বিক্রেতাও কিন্তু সেম লাভ করছে, যে 100 টাকা সে 20 টাকা লাভ করছে, তাহলে তার বিক্রয় মূল্য কত হচ্ছে? 120 টাকা। এখন এই লাইনটাকে আমরা আবার একটা ঐকিক নিয়মে সাজাবো। এই লাইনটাকে যদি আমরা আবার ঐকিক নিয়মে সাজাই, তাহলে কোনটাকে বামে রাখবো, কোনটাকে ডানে রাখবো? আমাদের এখানে দেয়া আছে কিসের মান? এখানে কনফিউশন তৈরি হওয়ার, এখানে কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হওয়ার কোনো কিছু নেই। যেই মানটা দেওয়া আছে তার সাহায্যে আমরা অপর একটা মান নির্ণয় করবো। এখানে দেওয়া আছে কিন্তু বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে এই বিক্রয় মূল্যের এই শব্দটা বা লাইনটা বা মানটা আমরা বামে রাখবো। যে এখন আমরা যদি লিখি, এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে, যখন বিক্রয় মূল্য 120 টাকা তখন ক্রয় মূল্য কত? তখন ক্রয় মূল্য কিন্তু ছিল 100 টাকা। ঠিক এই উপরের লাইনটা, এই লাইনটাকে আমরা একটা ঐকিক নিয়মের লাইন হিসেবে লিখলাম যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বোর্ডে একটু জায়গা কম, তো এই জন্য হিজিগিজি করে লিখতেছি। অতএব আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কী হবে? কম হবে। তাহলে 100 উপরে কম হওয়া মানে ভাগ চিহ্নের নিচে আসবে 120। অতএব আমাদের দেয়া আছে যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এটা কিন্তু এই সবগুলো হিসাব কিন্তু পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা উপরেই লিখে রাখছি পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তো এতগুলো কথা না লিখে আমরা যেহেতু
শুরুতে লিখে রাখছি যে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বারবার আমরা লিখব না। তাহলে পাইকারি বিক্রেতার এখানে বিক্রয় মূল্য 480 টাকা ছিল, তাহলে অতএব আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য গুণ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 100 গুণন 480 নিচে হচ্ছে ভাগ 120। আমরা এখানে খুব সুন্দরভাবে কিন্তু কেটে দিতে পারি, এই যে এই শূন্য কেটে দিতে পারি। আর 12 দিয়ে কিন্তু 48কে ভাগ করা যায়, 12কে 12, 4 12 48। আর 4 দিয়ে যদি আমরা এই 100কে গুণ করি তাহলে দাঁড়ায় কত? 400। তাহলে আমরা এই যে প্রশ্নটা ছিল পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, তাহলে পাইকারি বিক্রেতার এই যে ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। তাহলে আমরা উত্তর লিখতে পারি ক্রয় মূল্য 400 টাকা। উত্তর ক্রয় মূল্য 400 টাকা। ক্রয় মূল্য 400 টাকা। আচ্ছা, আমরা দ্বিতীয় অঙ্কটি দেখব। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায়, আমরা এটাকে ক্লিন করি। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করে 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে? এক্ষেত্রেও কিন্তু কনফিউশন বা দ্বিধা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। আমরা প্রথম যে লাইনটা পাচ্ছি, বিক্রয় করছে, ক্ষতি হয়েছে। তখন ওইখান থেকে তাহলে ক্ষতি হওয়াতে সে কিনলো কত টাকা দিয়ে কিনলো যে তার 5% ক্ষতি হলো, তাহলে সেটা আগে আমরা বের করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। যেহেতু ক্ষতি হয়েছে, লাভ ক্ষতির যে সূত্র সেগুলো তো আমরা জানি। লাভ ক্ষতির ক্ষেত্রে কি হয়? লাভ ক্ষতির ক্ষেত্রে দেখা গেছে যে যখন লাভ হয়, মানে কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রয় করা হয়, আমরা এখানে বিয়োগ করব, তাহলে বেশি টাকায় বিক্রয় হয়, তাহলে বিক্রয় মূল্যটা সামনে থাকবে, কারণ এখানে বিক্রয় মূল্যটা কি বড়, মাইনাস ক্রয় মূল্য ছোট। তাহলে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বড়, আর যেহেতু বিয়োগ করতে হয় এই জন্য বিক্রয় মূল্যটা সামনে। ক্ষতির ক্ষেত্রে কি হয়? যে ক্ষতির ক্ষেত্রে বেশি টাকা দিয়ে কিনে কম টাকায় বিক্রয় করতে হয়, তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য বেশি, এই জন্য ক্রয় মূল্য সামনে থাকবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো এটা কিন্তু আমরা জানি, এটা খুব একেবারে আমরা এটা খুবই সহজ একটা সূত্র পাচ্ছি। তো এখন যে ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কী হবে? বিয়োগ হবে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে 100 মাইনাস 5 সমান আমরা পাচ্ছি 95 টাকা। বোর্ডে জায়গা কম, এই জন্য আমি এক লাইনেই হিসাবগুলো করতেছি, এগুলো নিচে আনলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমরা এখন আমরা এই লাইনটাকে আবার ঐকিক নিয়মে সাজাবো। এখন ঐকিক নিয়মে সাজানোর জন্য 95 কিংবা 100 কোনটাকে ডানে রাখবো কোনটাকে বামে রাখবো, আমরা আবারও প্রশ্নের দিকে তাকাবো। প্রশ্নে কি দেওয়া আছে? 2375 টাকায় বিক্রয় করলে, তার মানে প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে। বিক্রয় মূল্য দেওয়া থাকলে তো আর বিক্রয় মূল্য বের করবো না, ক্রয় মূল্য বের করবো। দেওয়া আছে বিক্রয় মূল্য, তাহলে বের করবো কি? ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য কোনটা? 95 টাকা, তাহলে 95 টাকাকে আমরা বামে রাখবো। তাহলে এখন যদি আমরা হিসাব করি এভাবে যে বিক্রয় মূল্য 95 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত হয়? ক্রয় মূল্য 100 টাকা। ঠিক উপরের যে লাইনটা আমরা লিখছিলাম, এই যে ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা, এটাকে আমরা একটা ঐকিক নিয়মে লিখলাম। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব ঐকিক নিয়মের জন্য বিক্রয় মূল্য 1 টাকা, আগে একটার মান বের করতে হবে। 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে এখানে, তাহলে 95 নিচে আসবে, কম হওয়া মানে ভাগ। অতএব বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 2375 টাকা। 2375 টাকা হলে ক্রয় মূল্য। এক্ষেত্রে আমরা যদি দেখি, অবশ্যই এখন কি হবে? 1-এর থেকে 2375 বড়, তাহলে গুণ হবে। তাহলে 100
গুণন 2375 ভাগ হচ্ছে 95। আমরা এখানে দেখে বুঝতে পারতেছি যে এখানে 5 আছে, এখানে 5 আছে। আমরা 2375কে 95 দিয়ে আমরা ভাগ করতে পারি। ক্যালকুলেটরের হেল্প নিচ্ছি, এই ধরনের ভাগ আপনারা সবাই পারেন। 2375 ভাগ 95, এখানে আমরা পাচ্ছি 25, আমরা 25, এটাকে আমরা ভাগ করলে পাচ্ছি 25। তাহলে এটা দিয়ে যদি গুণ করি, 25 একে 25 আর 2টা শূন্য, শূন্যের গুণগুলো কিন্তু খুবই সহজ। একের সাথে 25 গুণ আর 2টা শূন্য ছিল, দুইটা শূন্য দিয়ে দিলাম। তাহলে এখানে 2500 টাকা। 2500 টাকা কি ক্রয় মূল্য? এই যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে এটা ছিল ক্রয় মূল্য। আমরা এখানে চাইলে এটা লিখে দিতে পারি বোঝার সুবিধার্থে, ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 2500 টাকা। কখন? যখন সে 5% ক্ষতি করছে। 5% ক্ষতির সময় ছিল তার ক্রয় মূল্য 2500 টাকা। হ্যাঁ, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবার ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। এখন কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে, এই ক্ষেত্রে আমরা কিন্তু ওই আগের মতো ওই লাইনটা লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য। তো নিচে আমাদের এগুলোর আর কোনো প্রয়োজন নেই, আমরা প্রয়োজনীয় যে অংশ সেটা পেয়ে গেছি। এখন আবার ওই কথাটা আমরা লিখব যে আবার ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে, 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? লাভ হচ্ছে যেহেতু যোগ হবে, তাহলে 100 যোগ 6 সমান 106 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য, তাহলে আমরা 106 টাকা পাচ্ছি। এখন এই 106, এদিকে 100 ওইদিকে 106, কোনটাকে ডানে রাখবো কোনটাকে বামে রাখবো, কনফিউশন তৈরি হওয়ার কিছু নেই। এর আগে আমরা যে বের করছি 400 টাকা, এই 400 টাকা কিন্তু আমাদের কি বের হয়েছিল? 400 টাকা সে বিক্রয় করছিল, সরি ক্রয় মূল্য বের হয়েছিল। এখানে এটা মিশিয়ে দেওয়াটা ঠিক হয়নি, যে এটা যেহেতু বিক্রয় করছে 2375 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে আমরা বের করছিলাম ক্রয় মূল্য। এটা ছিল ক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল কত? 2500 টাকা। 2500 টাকা ছিল। তাহলে যেহেতু ক্রয় মূল্য আগে বের হয়েছে, এখন আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তার মানে 106কে, অর্থাৎ বিক্রয় মূল্যটাকে আমাদের ডানে রাখতে হবে, ক্রয় মূল্যটাকে আবারও আমরা বামে রাখবো। তাহলে এখন আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত ছিল? 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 106 ভাগ 100, এত টাকা। অতএব ক্রয় মূল্য যদি আমরা দেখি, যে ক্রয় মূল্য আমরা পাইছিলাম 2500 টাকা হলে, তখন বিক্রয় মূল্য কত হবে? গুণ হবে। তাহলে 106 গুণন 2500 ভাগ এখানে আমরা পাচ্ছি 100। তাহলে এখানে আমরা পাচ্ছি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। আচ্ছা, এর আগে 6% লাভ হওয়ার কথা বলছে, তাহলে আমরা অবশ্যই বিক্রয় মূল্য 100 টাকা পাচ্ছি। এর আগে তাহলে বিক্রয় মূল্য দেওয়া ছিল, ক্রয় মূল্য বের করছি। ক্রয় মূল্য ছিল 2500 টাকা, 2500 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এত, 1 টাকা হলে কম হবে, বেশি হবে। আমরা এখানে 2টা শূন্য কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে 106 আর 25 আমরা গুণ করব। 106 এবং 25 গুণ করলেই আমাদের অ্যান্সারটা আসবে ইনশাআল্লাহ, আশা করি। 106 গুণন 25, তাহলে এখানে আমাদের আসতেছে 2650 টাকা। 2650 টাকা। অর্থাৎ উনি প্রথমে যে বিক্রয় করছিল, উনি প্রথমে বিক্রয় করছিল 2375 টাকা, তখন তার ক্ষতি হয়েছে 5%। পরে তিনি বিক্রয় করছে 2650 টাকা, এতে তার লাভ হয়েছে 6%, অর্থাৎ প্রতি 100 টাকায় 6 টাকা করে লাভ। তাহলে আমরা যদি বলি যে কত টাকায় বিক্রয় করলে, তাহলে উত্তর হচ্ছে 2650 টাকায়, 2650 টাকায় বিক্রয় করতে হবে। 2650 টাকায় বিক্রয় করতে হবে। আচ্ছা,
আমরা সময় নষ্ট করব না, 3 নম্বরে যাব। তো আমি একটু দ্রুত অঙ্ক করতেছি, যদি কোনো সমস্যা হয়, বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমরা যেহেতু ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক করব, আমাদের একটু দ্রুত সামনের দিকে যাইতে হবে। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 30 টাকায় 10টি দরে, এই কথাটার অর্থ হচ্ছে 10টি কলার দাম 30 টাকা, আবার 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, অর্থাৎ দুই জায়গা থেকে যে কলা ব্যবসায়ী আছে তিনি দুই জায়গা থেকে কলা ক্রয় করছে। এক জায়গায় কিনছে 30 টাকায় 10টি দরে, অর্থাৎ 10টা কলা সে 30 টাকায় নিছে, আর এক জায়গা থেকে 15টি কলা 30 টাকায় নিছে। এভাবে নেওয়ার পরে সে বিক্রয় করছে 30 টাকায় 12টি, সবগুলো কলা বিক্রয় করছে 30 টাকায় 12টি। এতে তার লাভ হবে না ক্ষতি হবে? আমরা অবশ্যই এই অঙ্কটা আমাদের আগে ক্রয় মূল্য এখানে দুই জায়গা থেকে যেহেতু ক্রয় করছে, আমাদের এই দুই জায়গার ক্রয় মূল্যটাকে এক জায়গায় করতে হবে। হ্যাঁ, এখানে দুই জায়গা থেকে 30 টাকায় একবার 10টি দরে, 30 টাকায় 15টি দরে, এই দুই জায়গার ক্রয় মূল্যগুলোকে আমাদের একখানে করে দেখতে হবে তার মোট বা গড় ক্রয় মূল্য কত। তাহলে আমরা যদি দেখি যে 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কি হবে? যে 30 ভাগ 10, আমরা সুন্দর করে 0 0 কেটে দিতে পারি, তাহলে এখানে থাকে নিচে 1 লিখতে হয় না, 3 টাকা। আবার আমরা দেখলাম যে 15টি কলার ক্রয় মূল্য, 15টি কলার ক্রয় মূল্য কত? এখানেও কিন্তু 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 15, ভাগ করলে আমরা 2 পাবো। আচ্ছা, এখন এইখানে একটা বিষয় হচ্ছে যে উনি প্রথম জায়গা থেকে যে দরে কলা ক্রয় করছে সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি একটি কলার ক্রয় মূল্য 3 টাকা। দ্বিতীয় জায়গা থেকে যেখানে কলা ক্রয় করছে সেখান থেকে একটি কলার ক্রয় মূল্য 2 টাকা। তাহলে আমরা যদি গড় করি, গড় করলে আমরা কি পাবো? আমরা যদি গড় করি তাহলে আমাদের এখানে যে একটি যোগ একটি, আমরা যদি লিখি একটি যোগ একটি বা দুটি কলার, একটি এক আর এক যোগ করে আমরা 2 পাচ্ছি, 2টি কলার ক্রয় মূল্য। আমরা কিন্তু গড় করবো এখানে কলার ক্রয় মূল্য, তাহলে কত হবে? আমরা যদি 3 আর 2 যোগ করি, একবারে যোগ করি, এখানে জায়গা নেই তো, আচ্ছা 3 যোগ 2 সমান হচ্ছে 5 টাকা। তাহলে 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য কত পাইলাম? নিচে লিখলেও হবে, সমস্যা নেই, 3 যোগ 2 বা টাকা দিই সমান 5 টাকা। তাহলে দুই জায়গা থেকে কলা ক্রয় করছিল, দুই জায়গা থেকে কলা ক্রয় করে আমরা এটাকে অ্যাভারেজ করলাম, গড় করলাম, গড় করে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 2টি কলার ক্রয় মূল্য, প্রতি 2টি কলা তাকে ক্রয় করার জন্য টাকা দিতে হয়েছে 5 টাকা করে। এখন আমরা এইভাবে যে সবগুলো কলা 12 টাকায় বিক্রয় করলো, তাতে প্রতি 2টি কলায় কত টাকা সে লাভ করলো বা কত টাকা সে বিক্রয় করতে পারলো, এটা হিসাব করলেই আমাদের কিন্তু লাভ লসের বিষয়টা বের হবে। তাহলে এটা আমরা মিশাবো না, এই অংশটা এরকমই থাকে। তো এখন যদি আমরা লিখি যে আবার উনি কী করছে, যে 12টি কলার বিক্রয় মূল্য, সবগুলো কলা 12টি দরে 30 টাকায় বিক্রয় করছে, যে 12টি কলার বিক্রয় মূল্য, কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য কত? 30 টাকা। আমরা এটা সমীকরণ সমানচিহ্ন দিতেও পারি, নাও দিতে পারি। অতএব একটি কলার বিক্রয় মূল্য কত? 30 ভাগ 12। অতএব যেহেতু 2টি কলার আমরা হিসাব করছি, দুটি কলার যেহেতু আমরা ক্রয় মূল্য বের করছি, আমরা 2টি কলার যেহেতু ক্রয় মূল্য বের করছি, এখানে 2টি কলার বিক্রয় মূল্য বের করবো। অতএব 2টি কলার বিক্রয় মূল্য, তাহলে 30 গুণন 2 উপরে যাবে, নিচে 12। আমরা এখানে কাটতে পারি, 2 কে 2, 6 2 12, 2 6 কে 6, 5 6 30। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে 2টি কলার বিক্রয় মূল্য 5 টাকা,
দুইটি কলার ক্রয় মূল্য 5 টাকা ছিল, দুইটি কলার বিক্রয় মূল্য পাচ্ছি আমরা 5 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য, যেহেতু দুইটি কলার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সমান, এভাবে যতগুলো কলা আছে সবগুলোকেই কিন্তু আমরা সমান হিসাব করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান, যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না, এটাই উত্তর। লাভ বা ক্ষতি কিছুই হবে না। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, যত জায়গা থেকে কলা নিক না কেন আমাদের গড় করতে হবে, গড় করে বিক্রয় মূল্য বের করতে হবে, আর ক্রয় মূল্য গড় করে ক্রয় মূল্য বের করতে হবে। আবার অনুরূপভাবে যতগুলো কলার ক্রয় মূল্য বের করব ঠিক ততগুলো কলার বিক্রয় মূল্য বের করে দেখব যে সমান হচ্ছে কিনা। তাই এখানে সমান সংখ্যাটা বড় বিষয়, সমান সংখ্যা। আমি কতগুলো কলার বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য বের করলাম, ঠিক ততগুলো কলার বিক্রয় মূল্য বের করে দেখতে হবে। চতুর্থ 4 নম্বর অঙ্ক হচ্ছে শতকরা বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। আমরা কিন্তু এই যে I=P/N একেবারে লাভ ক্ষতির যে অঙ্ক, যেটাকে আমরা বলি আর এক ভাষায় যে সুদ কষার অঙ্ক, সুদ কষার অঙ্কে আসছে। আমরা সুদ কষার অঙ্কে আমাদের একটা অঙ্ক করার আগে একটা ছোট্ট ক্যালকুলেশন দেখব আমরা। ক্যালকুলেশন হচ্ছে কোনো একটি ভগ্নাংশকে বা কোনো একটি সংখ্যাকে শতকরায় প্রকাশ করা হয় কিভাবে। শতকরায় প্রকাশ করব আমরা, শতকরায় প্রকাশটা একটু দেখব আমাদের এটা, তাহলে অঙ্ক করার সময় কম লাগবে। শতকরায় প্রকাশ, আমরা কোনো একটি সংখ্যাকে দুইভাবে শতকরায় প্রকাশ করতে পারি। যেসব সংখ্যার হরে 100 এর গুণনীয়ক থাকবে, যেসব সংখ্যার হরে 100 এর গুণনীয়ক থাকবে, এটা একটা পদ্ধতি। আমরা যদি দেখি যে আমি এখানে দিলাম 6/5, এই সংখ্যাটাকে আমরা শতকরায় প্রকাশ করব। তাহলে আমার কথা হচ্ছে শতকরায় প্রকাশ করা মানে কি? শতকরায় প্রকাশ করার অর্থ হচ্ছে এই যে শতকরা চিহ্ন সহ লেখা। শতকরায় প্রকাশ করা মানে শতকরা চিহ্ন সহ লেখা। তাহলে শতকরা চিহ্নের একটা গাণিতিক মান আছে 1/100। তাহলে আমরা যদি শতকরায় কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে চাই, তাহলে 1/100 নিয়ে আসতে হবে। 1/100 নিয়ে আসবো, তো সেটা আবার নিয়ে আসবো, কিন্তু মানটা যেন আগের মান থেকে পরিবর্তন না হয়, একই রকম মান থাকবে। আবার উপরন্তু 1/100 নিয়ে আসতে হবে ব্যালেন্স করে। যেমন এখানে যদি আমরা দেখি যে নিচে 5 আছে, 5-এর গুণনীয়ক যদি 100 এর গুণনীয়ক কিন্তু একটা 5, তাহলে আমরা 5কে কত দিয়ে গুণ করলে 100 পাই? 5কে যদি আমরা কত দিয়ে গুণ করলে 100 পাই? 20 দিয়ে। 5 0 0 5 2 10, 5 5 20 100। আমরা যদি 5কে 20 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 100 পাই। এখন প্রশ্ন হচ্ছে নিচে 100 কেন লাগবে? আমাদের শতকরা প্রকাশ করার জন্য নিচে 100 লাগে, সেজন্য আমরা নিচে 100 আনবো। যেহেতু এটা একটা ভগ্নাংশ, নিচে 20 দিয়ে গুণ করছি, তাহলে আমাদের 6কেও 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা নিচে তো পাচ্ছি 100, আর উপরে কত পাচ্ছি? 6 0 0 6 2 12। তাহলে এই যে আমরা এইভাবে লিখতে পারি যে 120 গুণন উপরে 1 নিচে কত? 100। তাহলে এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি 120-এর সঙ্গে 1 গুণ হয় ওটাই হবে 100। তাহলে আমরা এখানে 120 আর এই অংশটার জন্য আমরা লিখতে পারি শতকরা চিহ্ন। তাহলে 6/5 এটাকে শতকরা প্রকাশ করলে হয় 120%। তাহলে এটা একটা পদ্ধতি, যেই ভগ্নাংশের ক্ষেত্রে হর 100 এর গুণনীয়ক, 100 এর গুণনীয়ক, সেই ক্ষেত্রে এই পদ্ধতি। তো যেসব সবসময় তো আর এরকম হবে না, যেসব ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এই হরে যদি অন্য কোনো সংখ্যা পাই, যেমন এখানে যদি আমরা পাই যে 6/13, এটা একটা সংখ্যা 6/13। হ্যাঁ, 6/13, তাহলে 13 তো আর 100 এর গুণনীয়ক না। আমরা এরকমটা আর পাবো না যে 13কে কত দিয়ে গুণ করলে 100 হয়। হ্যাঁ, এরকম আমরা পাবো না। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব, শতকরা চিহ্নও আসবে, মানেরও কোনো পরিবর্তন হবে না। সেটা হচ্ছে 100%। সেটা হচ্ছে 100% দিয়ে আমরা গুণ করব। তাহলে 100% মানে কি? 100% মানে কিন্তু আসলে কোনো সংখ্যাই না এর জন্য। কিভাবে? 100 মানে 100 দিলাম আমরা, পার্সেন্ট মানে 1/100। আমরা যদি দেখি যে 100 কেটে দিলে 1 হয়, তাহলে আমরা তো জানি 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করি আর ভাগ করি, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমরা কি করতে পারবো? এখানে এই সংখ্যাটাকে এই যে 100% দিয়ে গুণ করতে পারবো। কেন? কারণ 100% মানে তো 1। তাহলে এটাকে আমরা 100% দিয়ে গুণ করব।
তাহলে আমাদের যেহেতু উদ্দেশ্য হচ্ছে শতকরায় প্রকাশ করা, শতকরায় প্রকাশ করা মানে হচ্ছে শতকরা চিহ্ন সহ প্রকাশ করা। শতকরা চিহ্ন আমরা পেয়ে গেছি, তাহলে এই শতকরা চিহ্নটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো। তাহলে এই 100 কি হবে, লব, এটা পুরাটাই যেহেতু লব, 100 6-এর সঙ্গে গুণ হবে, গুণ হয়ে হবে 600, নিচে থাকলো 13, আর এখানে শতকরা চিহ্ন যা আছে তাই থাকবে। এখন এখানে 600-কে 13 দিয়ে ভাগ করলে যা হয়, এরপরে আমরা শতকরা চিহ্ন বসাই দিলেই কিন্তু সংখ্যাটিকে শতকরায় প্রকাশ হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 600 ভাগ 13, আমরা এখানে দশমিক পাবো, 46 দশমিক সামথিং আসছে, তো ধরে নিলাম যে 46.16, 46.16, এটাকে আমরা যদি দেই তাহলে আমরা শতকরায় প্রকাশ করলাম যে 6 ভাগ 13, এটাকে শতকরা প্রকাশ করে আমরা পাচ্ছি 46.16%। তো আমরা কথা বলবো না, সরাসরি অঙ্কে চলে যাব। আমাদের শুধু এইটুকু আলোচনায় জানার ছিল। আমরা 4 নম্বর অঙ্কটাতে দেখতে পাচ্ছি যে 4 নম্বরে কি বলছে, বার্ষিক শতকরা মুনাফার হার। তাহলে এখানে দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমরা সেটা কিন্তু লিখব। যে এইখানে আমি বোর্ডটাকে সর্বোত্তম ব্যবহার করার জন্য ডানে এভাবে দিচ্ছি। খাতায় তোমরা চাইলে শুরু থেকে এখানে কথাটা এখানে লিখতে পারো, খাতার শুরুতে বার্ষিক শতকরা মুনাফার হার, তার মানে আর এর মান দেওয়া আছে। তাহলে মুনাফার হার আর সমান কত দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া আছে 10.50, 10.50। প্রশ্নে কিন্তু শুধু দেওয়া আছে 10.50, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, তার আগে কিছু কথা দেওয়া আছে যে বার্ষিক শতকরা মুনাফার হার। তার মানে বার্ষিক শতকরা মুনাফার হার এই শব্দটাকে আমরা যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে সেখানে পার্সেন্টেজ শতকরা চিহ্ন আসে, তাহলে আমাদের এখানে শতকরা চিহ্ন দিতে হবে। তাহলে আমরা তো জানি যে শতকরা চিহ্ন মানে কি, এই যে 10.50 উপরে বসবে, আর যেহেতু শতকরা চিহ্নের হর হচ্ছে 100, এই 100টাকে আমরা হর হিসেবে নিচে দিচ্ছি, আর লব যেহেতু এক হচ্ছে 10.50 সঙ্গে গুণ হয়ে ওটা হয়ে গেল। তাহলে এখন আমরা এখানে কি পাচ্ছি যে 2000 টাকা, তাহলে আসল কিন্তু 2000 টাকা, আসল পি সমান 2000 টাকা। 5 বছরের মুনাফা কত হবে, 5 বছরের মুনাফা কত হবে, তাহলে সময় এন সমান কত, 5 বছর। মুনাফা নির্ণয় করতে বলছে, তাহলে মুনাফাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ইন্টারেস্ট। তাহলে আইতে হচ্ছে মুনাফা নির্ণয় করতে বলছে যে মুনাফা কত হবে। আমরা জানি এই অঙ্কটা, এই অধ্যায়ের আলোচনাগুলো যদি জব সিকার ভাইরাও যদি ভালোভাবে দেখে, আশা করি তাদেরও ইনশাল্লাহ এই মুনাফার অঙ্ক নেওয়ার সমস্যা থাকবে না। তাহলে আমরা জানি আই সমান পি আর এন। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে ভাগ করলাম না কেন, কারণ এই ধরনের অঙ্কগুলোতে আমরা এখানে ভাগ করব না, কারণ আমরা জানি এখানে লব হরের একটা ব্যাপার আছে, অটোমেটিক লব এবং হরের সঙ্গে কাটাকাটি যাবে, প্রায় ক্ষেত্রে 90% অঙ্কের ক্ষেত্রে কাটাকাটি যায়। এই জন্য আমরা ভাগ করে আবার দশমিকটাকে আরো বড় দশমিক বানাবো না। পি হচ্ছে 2000 গুণন আর এর মান হচ্ছে এই যে 10.50, এই শূন্য না দিলেও হয়, আমরা নিচে দিচ্ছি 100, দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, গুণন এন এর মান হচ্ছে 5। আমরা যে ভাগ করিনি কেন, এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা ভাগ করিনি কেন, আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো। এই যে নিচের 2টা শূন্য, উপরের 2টা শূন্য কাটা। হ্যাঁ, এখন আমরা উপরে কি পাচ্ছি, উপরে পাচ্ছি 10.5, এখানে 5, এখানে 20। তাহলে আমরা এইভাবে পাচ্ছি যে 20-এর সঙ্গে যদি এই 5টা গুণ করি, তার সঙ্গে হচ্ছে 10.5। তাহলে আমরা জানি 5-20 কত, 100, গুণন এখানে পাচ্ছি 10.5। শূন্যের গুণগুলো খুবই সহজ, এখানে একের পরে 2টা শূন্য, এটাকে যদি গুণ করি এই 100 দিয়ে, 0.2 ঘর ডানে চলে যাবে। তাহলে এখানে এই শূন্যটা আমরা দিয়ে দিই, সমস্যা নেই। তাহলে এখানে 2 ঘর পাচ্ছি, 5 আর 0 মিলে, তাহলে 2 ঘর ডানে গেলে দশমিকটা হবে 1050, এখানে যা বসবে, আর শেষে কিন্তু দশমিক না দিলেও হয়। তাহলে আমরা মুনাফা পাচ্ছি 1050 টাকা। তাহলে উত্তর 1050 টাকা। 5 নম্বর প্রশ্ন, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত হবে। তো এখানে বার্ষিক মুনাফা কমে গেছে, হয়তো এরকম ঘটছে যে প্রথমে একজন টাকা জমা রাখছে কোথাও, হ্যাঁ, ব্যাংকে বা অন্য কোথাও, সেখান থেকে যখন জমা রাখছিল তখন ছিল 10 টাকা, এবং পরবর্তীতে কমে গিয়ে হয়ে গেছে 8 টাকা বার্ষিক মুনাফার হার। তো 3000 টাকার 3 বছরের মুনাফা কত হবে।
এখন তাকে সে হিসাব করতেছে যে আমি কত টাকা কম পাবো, কিংবা যদি এরকম না হইতো কত টাকা বেশি পাইতাম। তো যাই হোক, আমরা এখানে কিন্তু এই অঙ্কটা কিন্তু ঐকিক নিয়মেও করা যায়। আমরা এই অঙ্কটাকে, এটাকেও আমরা সূত্রের সাহায্য করব, সবগুলোর সুদ কষার অঙ্ক আমরা সূত্রের সাহায্যে করব, তাহলে আশা করি কনফিউশনগুলো দূর হবে। তো এই অঙ্কটাকেও আমরা সূত্রের সাহায্যেই ইনশাল্লাহ করব। প্রথমেই যে মানগুলো দেওয়া আছে, কি দেওয়া আছে, যে বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে গেছে, সেটা তো মুনাফার হার কমছে, তো ওটাকে তো আমরা মুনাফার হার হিসেবেই পরিচয় করাতে পারি। যেটা কমছে সেটা কিন্তু মুনাফার হার, তাহলে আমরা বলতে পারি যে মুনাফার হার কমে কত কমছে, ছিল 10 টাকা, হয়ে গেছে 8 টাকা। তবে এটা কিন্তু শুধু টাকা না, এটা হচ্ছে শতকরা, এই জন্য পার্সেন্ট দিলাম। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত, 2%। পার্সেন্টের মানটা বসাই দিই 2/100। তাহলে আসলে মুনাফার হার কমে, এটা কিন্তু আর এর মান, এটা আর এর মান। এরপরে কি বলছে যে 3000 টাকার, তাহলে আমরা নিঃসন্দেহে পাচ্ছি আসল পি সমান 3000 টাকা, 3000 টাকা, এবং 3 বছরের মুনাফা। তাহলে সময় এন সমান 3 বছর, মুনাফা কত কম হবে, যেটা কম হবে সেটা কিন্তু মুনাফাই। তাহলে যেটা কম হচ্ছে সেটা মুনাফা, তার মানে আমরা বলতে পারবো যে যা নির্ণয় করতে বলছে সেটা কিন্তু মুনাফা, তাহলে আমরা জানি সেম সূত্র, এই একটা সূত্র দিয়েই প্রায় এই অধ্যায়ের 99% অঙ্ক হয়ে যাবে। আমরা জানি মুনাফা আই সমান পি আর এন। তাহলে পি সমান কত পাচ্ছি, পি সমান হচ্ছে 3000 গুণন আর এর মান যে 2/100 গুণন এন এর মান কিন্তু সময় 3। এই যে আমরা একটা ভাগ করে দশমিকে নিয়ে আসি নাই, না আসার পিছনে এই যে এটাই কারণ। এখন আমরা সহজে হিসাবটা করতে পারবো, নিচের 2টা উপরের 2টা শূন্য কাটা, এখন এখানে গুণ করা খুবই সহজ। এদিকে পাচ্ছি 30 আর 3 দুগুণে 6, তাহলে 3 6 0 0 3 6 18, 180 টাকা, 180 টাকা। তাহলে ওনার যে প্রথমে ছিল 10 টাকা মুনাফার হার, পরে যে 8 টাকা হয়ে গেল, এতে তিনি 3 বছরে 3000 টাকার জন্য 180 টাকা কম পাবে। হ্যাঁ, 3 বছরে 3000 টাকার জন্য 180 টাকা কম লাভ পাবে। তাহলে উত্তর কত মুনাফা কম পাবে, যে মুনাফা কম পাবে 180 টাকা, মুনাফা কম পাবে 180 টাকা, 180 টাকা সে কম পাবে। আমরা 6 নম্বরে চলে যাব। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা মুনাফা দেওয়া আছে, কি দেওয়া আছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। তো সেম বিষয়, যে অংশগুলো দেওয়া আছে সেগুলোকে আমাদের এখানে আগে লিখতে হবে। কি দেওয়া আছে, 13,000 টাকা, তাহলে এখানে আসল পি সমান দেওয়া আছে 13,000 টাকা, 13,000 টাকা, মুনাফা আসলে এত টাকা হয়। তাহলে মুনাফা আসল কি, মুনাফা আসলকে কিন্তু আমরা মুনাফা আসলকে আমরা এ দিয়ে চিহ্নিত করি। টোটাল অ্যামাউন্ট মুনাফা আসল, এই মুনাফা আসল এর মধ্যে মুনাফা এবং আসল দুটাই যোগ আকারে থাকে। তাহলে এটা হচ্ছে 18,850 টাকা। তাহলে যেহেতু মুনাফা আছে, মুনাফা আসলও আছে, তাহলে আমরা এখান থেকে কি মুনাফা পাই না, অবশ্যই মুনাফা পাবো। অতএব মুনাফা আই সমান কি হবে, এ মাইনাস পি। আসলে এ মাইনাস পি এই সূত্রটা কিন্তু এখান থেকে আসছে, আমরা যেটা জানি এ সমান পি যোগ আই, এই সূত্র থেকে আসছে। তাহলে আমরা যদি লিখি যে পি যোগ আই সমান কত, এ, তাহলে আই সমান কি হবে, আই সমান এ মাইনাস পি। বিষয়টা এরকম। তো সবসময় আমাদের এত ব্যাখ্যা করে তো লেখার প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমাদের এখানে আমরা পাচ্ছি যে এ হচ্ছে 18,850 মাইনাস
13,000। আমরা যদি বিয়োগ করি, ওইদিকে 3টা শূন্য আছে, এদিকে 3টা অঙ্ক আমরা চোখ বন্ধ করে বসাই দিব, 2 3 2 3, আর 18 থেকে 13 বাদ দিলে হয় 5, 5,850 টাকা। আচ্ছা, এখন আর কি দেয়া আছে? 5 বছর সময় n সমান 5 বছর। আমরা সময় n সমান কত পাচ্ছি? 5 বছর। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মানে মুনাফার হার নির্ণয় করতে বলছে। মুনাফার হার আর সমান নির্ণয় করতে বলছে। তো আমরা জানি যে সূত্রটা, আমরা সহজ একটা সূত্র যেটা জানি, এতক্ষণ থেকে যা প্রয়োগ করলাম সেটাই আমরা এখানে সেটা প্রয়োগ করলে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে আমরা জানি I সমান পি আর এন। লাইন জাম্প করার কোনো দরকার নেই, লাইন জাম্প করতে গিয়ে অঙ্ক ভুল করার চেয়ে একটা লাইন বেশি লেখা উত্তম মনে করি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে পি আর এন, তাহলে আমাদের আর এর মানটা লাগবে, আরটাকে এদিকে রাখলাম, তাহলে আই উপরে থাকলো, পি আর এন এদিকে গুণ আছে, ওইদিকে যা ভাগ হলো, এই জন্য ভাগ চিহ্ন দিলাম, পি এবং এন এখন নিচে চলে আসবে। তাহলে আই এর মান কত আছে? আই এর মান কিন্তু আমরা পাচ্ছি 5,850, 5,850, পি হচ্ছে 13,000, 13,000 গুণন এন এর মান হচ্ছে 5 বছর, এন এর মান 5 বছর। আমরা এখানে কাটতে পারি। এখন একটা বিষয় কিন্তু আমরা শুরুতে কিন্তু বলছিলাম যে আমাদের আর এর মানটাকে শতকরা চিহ্ন, হ্যাঁ, এইভাবে শতকরা চিহ্ন সহ প্রকাশ করতে হয়। তো আমরা জানি এখানে কিন্তু 2টা শূন্য আমরা ইতিমধ্যে পাচ্ছি, 3টা শূন্য ছিল, একটা কেটে দিলাম, আরও 2টা শূন্য পাচ্ছি, আর 100 বানানোর জন্য কিন্তু 2টা শূন্য লাগে। আমরা কিন্তু তাহলে এটাতে এই 100 বানাবো। আমরা তাহলে সংক্ষেপে এভাবে লিখতে পারি যে 5 8 5, আর এখানে আমি যদি লিখি যে 13 এর সাথে গুণ করলাম 5, যতদূর সম্ভব নিচে এটা দেখা যাবে না, এই অংশটা আমি এই দিকে লিখতেছি। তো এইখানে আমরা পাচ্ছি যে এইখানে কি ছিল, 13,005। তাহলে এইভাবে যদি লিখি যে 5 8 5, তাহলে আমরা 13কে তো এইভাবে লিখতে পারি যে 13 গুণন 100, 13 বলতে 1300 আর কি, 1300, শূন্য কাটে দিয়ে 1300 হলো, আর নিচে 5 ছিল। তাহলে 1300 মানে 13 গুণন 100 করলেই 1300 হচ্ছে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে 100টাকে আমরা কোনো চেঞ্জ করব না, তাহলে আমরা এই যে 13-র সাথে গুণ করব 5, আর 100কে আমরা অক্ষুণ্ণ রাখবো হর হিসাবে, তবে তো 1 পাবো। তাহলে এখন এখানে আমরা কী পাবো? 585, নিচে 5 13 65, গুণন উপরে 1 নিচে 100। এই যে আমরা যে শতকরায় প্রকাশ করব, শতকরায় প্রকাশ করার জন্য আমাদের আর শতকরা চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। তো শতকরা চিহ্ন মানে কিন্তু 1/100, 1/100, এই যে নিচে 100 লাগে, সেই জন্য কিন্তু আমরা এই 100টা যেহেতু আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে 100-র একটা উপস্থিতি আছে, সেজন্য ওটাকে এইভাবে আলাদা করে নিলাম। তা না হলে আবার করে আবার গুণ করা লাগতো। তো এখন 585-কে 65 দিয়ে আমরা যদি ভাগ করি, ক্যালকুলেটরের হেল্প নিচ্ছি, আমরা 585 ভাগ হচ্ছে 65, তো আমরা এখানে পাচ্ছি 9। ক্যালকুলেটরের পর্দাটা খুব ভালো দেখা যাচ্ছে না, এখানে আমরা পাচ্ছি 9। 585-কে 65 দিয়ে ভাগ করে পাচ্ছি 9, গুণন এখানে 1/100, তাহলে আমরা এখানে পাচ্ছি 9%। হ্যাঁ, এটা 9%, অর্থাৎ যেখানে আর এর মান বের করতে বলছিল যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 9%, তাহলে উত্তর মুনাফার হার 9%। উত্তর মুনাফার হার 9%। আশা করি বুঝতে পারছেন শিক্ষার্থী বন্ধুরা। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই দিকগুলোতে পরবর্তী ক্লাসগুলোতে যেই দিকগুলোতে আমাদের হয়তো বা অজান্তে কথা বলা হচ্ছে না, আলোচনায় আসতেছে না, সেটা উল্লেখ করবেন, সেটাতে আমরা অবশ্যই পরের ক্লাসগুলোতে সেটা নজরে রাখবো। আমরা 7 নম্বর অঙ্কে যাব। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে কিন্তু সেম কথা, আমরা এটাও সূত্রের সাহায্যে করব। বার্ষিক শতকরা কত মুনাফা কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে কোনো কিছুই দেয়নি যে বার্ষিক শতকরা মুনাফা কোনো আসল 8 বছরে যে বার্ষিক শতকরা কত মুনাফা কত হলে
কোনো একটি সংখ্যা মানে কোনো একটি আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এই ধরনের অঙ্কগুলোতে আমরা ধরে নিব যে ধরি আসল, তাহলে অঙ্কটা খুব দ্রুত হবে। ধরি আসল পি সমান 100 টাকা। অন্য সংখ্যা নিয়েও কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। আমরা এখানে যদি ধ্রুব চলক ধরি, যে ধরি আসল পি টাকা, তাহলে কিন্তু হবে। তো এখানে একটু ক্যালকুলেশন বেশি করতে হয়। একবার ইয়ার মান বের করতে হবে, কয়ের মান, তারপর আবার বসাতে হবে। এই জন্য আমরা আসল পি সমান 100 টাকা ধরলাম। যদি আসল 100 টাকা হয়, কি বলছে শর্ত মতে? শর্ত হচ্ছে 8 বছরে সেটা দ্বিগুণ হবে মুনাফা আসলে। তাহলে অতএব মুনাফা আসল 8 বছরে মুনাফা আসলটা কি হবে? মুনাফা আসল, আমরা মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করি। তাহলে 8 বছরে মুনাফা আসলটা ওই আসলের দ্বিগুণ হবে। তাহলে 100 গুণন 2 সমান 200 টাকা। তাহলে মুনাফা আসল, যদি এখানে মুনাফা আসল পাচ্ছি, মুনাফা পাচ্ছি, তাহলে কি অতএব আসল পাচ্ছি, মুনাফা আসল পাচ্ছি, অতএব মুনাফা পাবো। মুনাফার যে সূত্রটা আমরা জানি যে আই সমান, এটা পুরোটা হচ্ছে মুনাফা আসল, এর মধ্যে মুনাফা আছে, আসল আছে। তাহলে এখান থেকে যদি আমরা মুনাফা আসল থেকে আসল বাদ দিই, তাহলে মুনাফা পাবো। তাহলে 200 মাইনাস 100 সমান হচ্ছে 100 টাকা। তাহলে আমরা মুনাফা পেলাম 100 টাকা। এই ক্ষেত্রে আমাদের এখন কি বলছে যে 8 বছরে সময় n সমান 8 বছর, সময় n সমান 8 বছর যদি হয়, তাহলে বলছে বার্ষিক শতকরা মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায় মুনাফার হার নির্ণয় করতে বলছে। মুনাফার হার আর সমান নির্ণয়, মুনাফার হার নির্ণয় করতে হবে। আমাদের এখানে কিন্তু জায়গা ধরবে না, আমরা উপর থেকে ক্লিন করব। আশা করি এইটুকু বুঝে গেছেন শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আচ্ছা, আমরা সবগুলো 100 100 করে ধরছিলাম। তাহলে আমরা জানি আই সমান পি আর এন, বা পি আর এন সমান কত? আই, বা আমরা যদি দেখি আর এর মান বের করব, তাহলে আই উপরে, পি আর এন এদিকে গুণ আছে, ওইদিকে যা ভাগ হবে, পি এবং এন। এরপরে আমরা যদি দেখেন আই তো মুনাফা আমরা বের করছি 100, পি ছিল আসলটাকে তো আমরা ধরছিলাম 100, এখানে এন হবে, এন হচ্ছে 8 বছর। তো এখানেও কিন্তু আমরা হর হিসেবে 100 পাচ্ছি, তার মানে এই 100টাকে আমরা কাজে লাগাবো। তাহলে 100 উপরে ছিল, নিচে 8টাকে এভাবে লিখলাম। আর যদি আমি এই যে উপরের 1 নিচে 100টাকে সরায় রাখি, তাহলে কিন্তু আমরা ওই 100 দিয়ে আমরা শতকরায় যেতে পারবো। তাহলে এখানে 100কে 8 ভাগ করব। আমরা প্রথমে যদি 2 ভাগ করি, কিংবা 4 ভাগ করা যায়, যে 4 দুগুণে 8 আর 4 পঁচিশে 100, 4 দিয়ে কাটলাম। তাহলে আমরা উপরে পাচ্ছি 25, নিচে পাচ্ছি 2, গুণন এখানে 1 ভাগ 100। তো 25কে 2 ভাগ করলে কত হবে? 12.5 হবে। 12.5কে আমরা এইভাবেও লিখতে পারি 12.5, আর এখানে আমরা পাচ্ছি পার্সেন্ট। 12.5 না লিখে যদি কেউ এইভাবে লেখে, তাহলেও কিন্তু হবে 12 যোগ হাফ, এটাও কিন্তু 12.5, তাহলেও হবে। আমরা এইভাবে লিখলাম। তাহলে আমরা আর এর মান কত পাচ্ছি? 12.5%, অর্থাৎ 12.5%। উত্তর মুনাফার হার 12.5%। তো মুনাফার হার 12.5%। 8 নম্বর অঙ্ক, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। আচ্ছা, এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 8,840 টাকা হয়, এখানে একটা কমা দেয়া আছে। এই অঙ্কে কিন্তু 2টা ধাপ আছে। আমরা 2টা ধাপ, অর্থাৎ 2টা আলাদা আলাদা অঙ্ক আছে এখানে 8 নম্বরে। তো 2টা আলাদা আলাদা অঙ্ক আছে। প্রথম অঙ্কটাতে কি বলছে? যে হার মুনাফায়। তো যে হার মুনাফা মানে, তার মানে আমরা মুনাফার হারটাকে আগে বের করব। এটা আমাদের পরের অংশটাতে কাজে লাগবে। তো আমরা এখানে এই জন্য সুবিধার্থে আমরা লিখব যে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে?
6,500 টাকা যে হার মুনাফা হয়, তাহলে আসল কিন্তু এটা, তাহলে আসল পি সমান 6,500 টাকা। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে, তাহলে সময় এন সমান 4 বছর। মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি। মুনাফা আসল কত দেওয়া আছে? 8,840 টাকা, 8,840 টাকা। তো মুনাফা আসল আছে, আসল উপরে আছে, তাহলে কি আমরা অতএব মুনাফা নির্ণয় করতে পারি? তাহলে মুনাফা আই সমান কি হবে? এ মাইনাস পি। তাহলে এর মান কত? 8,840 মাইনাস পি হচ্ছে 6,500। এদিকে ডানে দুইটা শূন্য আছে, চোখ বন্ধ করে ডানের দুইটা সংখ্যা বসাই দিলাম। 8 থেকে 5 বাদ দিলে 3, 8 থেকে 6 বাদ দিলে 2, 2,340 টাকা, 2,340 টাকা। তো মুনাফা এটা হচ্ছে 2,340 টাকা। প্রশ্ন হচ্ছে যে প্রথম ক্ষেত্রে আমাদের বের করতে হবে যে হার মুনাফা হয়, তাহলে মুনাফার হার এখানে আমরা নির্ণয় করব। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফার হার আমরা নির্ণয় করব, যেহেতু এটা প্রশ্নে বলেনি, আমাদের প্রয়োজনে আমরা নির্ণয় করব, এটাকে আমরা নির্ণয়ে লিখলাম। তো আমরা অবশ্যই এখন উপরের অংশটাকে মিশাই দিব। এখান থেকে আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি আই সমান পি আর এন, বা আমরা যদি একবারে লিখি তাহলে কিন্তু এভাবে লেখা যায় আর সমান আই ডিভাইডেড বাই পি এন। তো আমরা আই কত পাইছিলাম? আচ্ছা, এটা মিশাই দিয়েও একটু সমস্যা। আমরা যদি বিয়োগ করি, আবার আমাদের বিয়োগ করতে হবে যে 8,840 থেকে আমাদের 8,840 6,500, তাহলে এখানে 40, 5 3 8, 2,340 টাকা। তাহলে আই ছিল 2,340, পি হচ্ছে 6,500 গুণন এন কত? এন হচ্ছে 4, এন হচ্ছে 4। এই ক্ষেত্রে আমরা যদি দেখি, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের নিচে দুইটা শূন্য আছে, 100 আছে। আমরা এই 100 টাকাও কিন্তু কাজে লাগাবো, যেহেতু শতকরা প্রকাশ করতে হয় আর এর মান। তাহলে আমি এইভাবে লিখলাম 2 3 4 0, নিচে 65 সঙ্গে আমি 4 গুণ করলাম, আর ওই যে 100 এর দুইটা শূন্য ছিল সেটা দিয়ে এদিকে 100 তৈরি করলাম। তাহলে আমরা এইদিকে বাকি অংশটা যদি লিখি, তাহলে 2,340 উপরে পাচ্ছি 2,340। তাহলে এখানে আমরা কি পাবো? 65 গুণন 4, তাহলে 5 4 20 0 হাতে 2, 4 4 24 25 26 260, আর উপরে পাচ্ছি 1, নিচে 100। আমরা এখানে কিন্তু 0 0 কেটে দিতে পারি, তাহলে আমাদের হচ্ছে 234 নিচে 26 গুণন 1/100। আমরা ক্যালকুলেটরের হেল্প নেব। 234 ভাগ হচ্ছে 26, আমরা পাচ্ছি 9। 234 ভাগ 26 9 পাচ্ছি, এখানে 9, আর এটার জন্য পার্সেন্ট একবারে লিখে দিলাম। যেহেতু এই মানটা আমরা ব্যবহার করব, এজন্য একবারে লিখতেছি যে 9 উপরে নিচে কত? 100। বোঝার সুবিধার্থে এইখান থেকে আবারও এখানে আসলাম। তো আমরা আর এর মান পাইলাম, কিন্তু এটা কিন্তু আর এর মান ছিল, এটা ছিল আর এর মান, এটা ছিল আর এর মান 9/100। তো এই প্রথম দিকে প্রথম অঙ্কের প্রথম অংশটাতে আর এর মান বের করলাম। দ্বিতীয় অংশটাতে কি বলছে? ওই একই হার মুনাফায়, হ্যাঁ, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। ওই একই হার মুনাফা বলতে এইটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ওই একই হার মুনাফা। আগের অংশটা থেকে আমরা এটাকে পাচ্ছি, ওই একই হার মুনাফা। তার মানে এটা দ্বিতীয় অংশটাতে আমরা শুরুতে এটা ব্যবহার করব মুনাফার হার হিসেবে। তার মানে লিখতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে আমরা কি লিখবো? যে দ্বিতীয় ক্ষেত্রে এই যে মুনাফার হার, ওটাই যেটা আমরা পাইছিলাম, মুনাফার হার কি ছিল? 9/100। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার 9/100, একই হার আমাদের ব্যবহার করতে হবে। সময় এন সমান 4 বছরে, সময়
এন সমান 4 বছর। এরপরে কি বলছে যে মুনাফা আসলে 10,200 টাকা হবে। মুনাফা আসল দেওয়া আছে কিন্তু এখানে মুনাফা আসল, মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয় 10,200 টাকা। তো এখন আমরা জানি আমাদের এখানে বের করতে হবে কি যে কত টাকা আসল বের করতে হবে। আসল কত টাকা মানে কি আসল, পি সমান নির্ণয়। তাহলে আমরা জানি এ সমান, আমাদের যেহেতু এখানে এ দেওয়া আছে আমরা কিন্তু ওই সূত্র প্রয়োগ করতে পারবো না যে আই সমান পি আর এন। এক্ষেত্রে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারবো না, আই দেয়া নেই, পি এর মান তো আবার বের করতে হবে। তো আমরা এখান থেকে কিন্তু এইটাকে আমরা এই সূত্র প্রয়োগ করব না, আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এ সমান পি যোগ আই, এই সূত্র। বা আমরা যদি লিখি এ সমান পি আর আই সমান আমরা আবার লিখতে পারি আই সমান পি আর এন, পি আর এন। বা আমরা যদি এখানে কমন নেই তাহলে এখানে পি কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে 1 যোগ আর এন, বাকিটা আমরা এই দিকে লিখব। এখন এই একটা লাইন আমি জাম্প করতেছি যে পি ইন্টু 1 যোগ আর এন সমান এদিকে কি এই, তাহলে এখানে পি থাকলো, এবার মান বসাবো 1 যোগ আর এর মান কত 9/100, 9/100 গুণন এন এর মান হচ্ছে 4, এদিকে থাকলো এর মান হচ্ছে 10,200। আমরা আগে ওই যে গাণিতিক প্রতীকগুলো ছিল সেই প্রতীকগুলোর সাহায্যে একটা মোটামুটি ক্যালকুলেশন করলাম, তারপরে আমরা কিন্তু মানগুলো বসাইলাম। তো এখানে আমরা কি পাচ্ছি যে পি, এটা লব এটা হর, কাটতে পারি 4 কে 4, 4 25 100, 1 ছিল 9 উপরে ছিল নিচে হচ্ছে 25 সমান এদিকে হচ্ছে 10,200। তো আমরা এখানে যদি লিখি লসাগু হয় 25, যেহেতু এখানে হর 1 সরাসরি 25 1 কে 25, আশা করি এই নিয়মগুলো সবার জানা আছে। যেটা হচ্ছে লসাগু করলাম আমরা, এখানে 1 আছে 1 আর এখানে 25, লসাগু 25, লসাগুকে হর দিয়ে ভাগ করলাম মানে 1 দিয়ে ভাগ করলে 25 হয়, 25টা আবার 1 এর সাথে গুণ করলাম, এখানে 25কে 25 দিয়ে ভাগ করলে 1 9 1 কে 9, ওই 1 9 এর সাথে গুণ করে বসাইলাম সমান এখানে হচ্ছে 10,200। তো এদিকে যেহেতু জায়গা নেই আমরা লেফট সাইডে চলে আসবো, হিসাবটা আমরা লেফট সাইডে নিয়ে আসবো। তো এখানে তাহলে কি পাচ্ছি যে পি ইন্টু, আমরা এখানে একবারে ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দিতে পারি, এখানে 25 আর 9 তাহলে 29 30 34, উপরে পাচ্ছি আমরা 34, নিচে পাচ্ছি কত 25 সমান 10,200। তো আমরা যদি এখানে গুণ করি, আমরা যদি এভাবে এই দেখি যে পি এর সঙ্গে 34/25 গুণ আছে, ওইদিকে যাই কি হবে ভাগ হবে, তাহলে পি ইকুয়াল আমরা এখানে পাচ্ছি 10,200, এই যে ভাগ চিহ্ন দিলাম 34/25, এটা 34/25 সম্পূর্ণটাই গুণ ছিল, এদিকে যে ভাগ হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এখানে পাচ্ছি 10,200, ভাগ উল্টে গুণ করব, এই যে ভাগ চিহ্নটাকে গুণ করলাম, তাহলে এই পরের অংশটা উল্টে যাবে, 25 উপরে যাবে আর 34 নিচে আসবে। তাহলে এখন এখানে যদি আমরা গুণ করব, আমরা এখানে আর তেমন কোনো কাজ দেখতেছি না, 10,200 টাকা 200কে 25 দিয়ে গুণ করব, 10,200 গুণন 25, 10,200 গুণন 25 হয় এখানে 2,55,000। এখানে আমরা পাচ্ছি 255,5,5,000 ভাগ নিচে 34 আমাদের ছিল থাকবে 255,000, এটাকে আমরা 34 দিয়ে ভাগ করব, ভাগ 34, 7,500 টাকা, 7,500। তাহলে আমরা কি পাইলাম যে প্রশ্ন ছিল আমাদের সর্বশেষ যে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে, কত টাকা অর্থাৎ মুনাফা বের করতে বলছে। আমরা কিন্তু এটাকেই লিখতে পারি উত্তর হিসেবে যে উত্তর আসল 7,500 টাকা। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো নেক্সট ক্লাসে দেখব। আল্লাহ হাফেজ।